আমরা আজকের ক্লাসে আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। তোমরা জানো যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে যে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র বার করা হয়েছিল, যেগুলো কিনা কোনো গ্যাসই পরে দেখা গেছে সমস্ত অবস্থায় মেনে চলে না। কতগুলো কন্ডিশনে হয়তো মানে, কম চাপে বেশি উষ্ণতায় মানে, কিন্তু সমস্ত ফিজিক্যাল কন্ডিশনে কোনো গ্যাসই এই সূত্র মানে না। সেজন্য আমরা সব গ্যাসকে বলি বাস্তব গ্যাস। যদি এই সূত্রগুলো গ্যাসেরা মেনে চলতো সমস্ত ভৌত অবস্থায়, অর্থাৎ সমস্ত চাপ এবং উষ্ণতাতে, তাহলে আমরা গ্যাসগুলোকে বলতাম আদর্শ গ্যাস। তো আজ অবধি কোনো আদর্শ গ্যাসের সন্ধান আমরা পাইনি। সমস্ত গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। কিন্তু চার্লস বা বয়েল যখন এই সূত্রগুলো বার করছেন, এই সূত্রগুলো সম্বন্ধে যখন আমাদেরকে ধারণা দিচ্ছেন, তখন তো তারা একথা মনে করেননি। তারা মনে করেছিলেন গ্যাসীয় পদার্থ মাত্রেই এই সূত্রগুলো মেনে চলবে, একথা তারা মনে করেছিলেন। এখন গ্যাসীয় পদার্থ তোমার মৌলও হতে পারে, যৌগও হতে পারে। যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এগুলো গ্যাস, কিন্তু এগুলো হচ্ছে মৌল গ্যাস। আবার কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এরাও গ্যাস, কিন্তু এরা হচ্ছে যৌগ গ্যাস। তো চার্লস বা বয়েল যখন বলছেন যে গ্যাস মাত্রেই এই সূত্রগুলো মেনে চলবে, তখন কিন্তু তারা মৌল গ্যাস, যৌগ গ্যাস এরকম কিছু আলাদা করছেন না। তারা বলছেন যে কোনো গ্যাসীয় পদার্থ, অর্থাৎ গ্যাস যদি মৌল অবস্থাতে থাকে তাহলেও সেই সূত্র মেনে চলবে, গ্যাস যদি যৌগ অবস্থাতে থাকে তাহলেও সেই এই সূত্র মেনে চলবে, বা যৌগ গ্যাসও সূত্র মানবে, মৌল গ্যাসও এই সূত্র মানবে। এই যে ব্যাপারটা, যে মৌল হোক বা যৌগ, গ্যাসীয় পদার্থ মাত্রেই তারা এই সূত্রটা মেনে চলবে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়ার বিরোধী। রাসায়নিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি, তার মধ্যে একটা বৈশিষ্ট্য অতি অবশ্যই বিকারক পদার্থের যে ধর্ম, বিক্রিয়ার পূর্বে বিকারক পদার্থের যে ধর্ম, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সেই ধর্ম পাওয়া যাবে না। যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করে তুমি জল তৈরি করছো, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তুমি জল তৈরি করছো। জলটা এখানে বিক্রিয়াজাত পদার্থ, হাইড্রোজেন বা অক্সিজেন হচ্ছে বিকারক। তা তুমি জলের মধ্যে না হাইড্রোজেনের ধর্ম খুঁজে পাবে, না অক্সিজেনের ধর্ম খুঁজে পাবে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। কিন্তু চার্লস বা বয়েল যখন সূত্র আবিষ্কার করছেন, সূত্রের কথা জানাচ্ছেন এবং বলছেন গ্যাস হোক বা মৌল সকলেই এই সূত্র মেনে চলবে, তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়ার এই বৈশিষ্ট্যের উপরই একটা ধাক্কা লাগছে। কিরকম ধাক্কা লাগছে দেখো। ধরো হাইড্রোজেন একটা গ্যাস, ক্লোরিনও একটা গ্যাস, তাহলে দুটো গ্যাস পরস্পর বিক্রিয়া করছে করে নতুন আর একটা গ্যাস HCl তৈরি করছে। হাইড্রোজেন এবং ক্লোরিন দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে HCl তৈরি করছে। রাসায়নিক বিক্রিয়ার নিয়ম অনুযায়ী HCl এর মধ্যে হাইড্রোজেনের ধর্ম খুঁজে পাওয়ার কথা নয়,
ক্লোরিনের ধর্ম খুঁজে পাওয়ার কথা না। কিন্তু চার্লস বা বয়েল যে কথাটা বললেন যে গ্যাসীয় পদার্থ মাত্রেই আমাদের সূত্র মেনে চলবে, তার মানে হাইড্রোজেন ক্লোরিনও চার্লস বয়েলের সূত্র মেনে চলবে, আবার HCl ও চার্লস বা বয়েলের সূত্র মেনে চলবে। তার মানে চার্লস বা বয়েলের সূত্র মেনে চলার ক্ষেত্রে বিক্রিয়া কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। বিকারক পদার্থগুলো মেনে চলছে, বিক্রিয়াজাত পদার্থগুলো মেনে চলছে। এই ঘটনাটা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা একটা নতুন তত্ত্ব বললেন এটা ঘটে কেন না, এই কারণে ঘটে যে গ্যাস মাত্রেরই কিছু গঠনগত বৈশিষ্ট্য আছে। সেই গ্যাস মৌল গ্যাস হতে পারে, সেই গ্যাস যৌগ গ্যাস হতে পারে, কিন্তু গ্যাসীয় পদার্থ হলেই তার মধ্যে এই গঠনগত বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে, এবং এই গঠনগত বৈশিষ্ট্যগুলো আছে বলেই গ্যাসীয় পদার্থ মাত্রে তারা কতগুলো সাধারণ সূত্র মেনে চলবে। এই বলে তারা গঠনগত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। এই গঠনগত বৈশিষ্ট্যগুলোকে আমরা গ্যাসের গতিতত্ত্ব নামে অভিহিত করলাম, কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল বলে অভিহিত করলাম। বলা নিষ্প্রয়োজন যে এই ধারণায় বেশ কিছু ত্রুটি ছিল। এই যে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কোনো গ্যাসই সূত্রগুলো মানছে না বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মানছে না, তার কারণ হচ্ছে এই কাইনেটিক থিওরি অর্থাৎ গ্যাসের গঠন সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা। তা যাই হোক, আমাদের কাইনেটিক থিওরিটা জানতে হবে, বিজ্ঞানীরা কি অ্যাসাম্পশন করেছিলেন এবং তার ভুলের জায়গাগুলো ধরতে হবে। আরো বিশেষ করে যে গ্যাসের বৈশিষ্ট্য, যাবতীয় বৈশিষ্ট্য সমস্ত ভৌত অবস্থায় ব্যাখ্যা করতে পারে এরকম কোনো সর্বজন স্বীকৃত কোনো সূত্র আজ অবধি দেওয়া যায়নি। বহু বিজ্ঞানী চেষ্টা করেছেন, ভ্যান ডার ওয়াল, বার্থেলো, খুব নামকরা বিজ্ঞানী এরা, ডাইটিরিসি এবং আমাদের দেশের দুই খ্যাতনামা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহা, তাদেরও একটা ইকুয়েশন ছিল, কিন্তু কোনো ইকুয়েশনই ইন অল আসপেক্ট, সমস্ত দিক বিচার করে গ্যাসের ধর্মগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে এই কথা আমরা বলতে পারি না। তাই সবটাই খুঁজে দেখার প্রয়োজন এখনো রয়েছে। সেই জন্য আমাদের গতিতত্ত্বটাও শিখতে হয় এবং গতিতত্ত্বের ভ্রান্তির দিকগুলোও আমার শিখতে হয়। হয়তো এই চর্চা থেকেই কোনো নতুন সূত্র কোনোদিন আমরা উপনীত হব, যেখান থেকে আমরা গ্যাসের ধর্মকে সঠিকভাবে সমস্ত অবস্থাতে ব্যাখ্যা করতে পারব। তো গতিতত্ত্বে প্রথম কথা বলা হলো গ্যাসগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমবায়ে তৈরি। আমি খুব আস্তে আস্তে বলবো, লিখছি না আমি, তোমরা খাতাতে পারলে লিখে নাও। গ্যাস মাত্রেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমবায়ে তৈরি। এই কণাগুলোকে গ্যাসের অণু বলে। Gases are composed of minute particles which are called gas molecule. They are rigid and spherical. গ্যাস মাত্রেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এই কণাগুলোকে গ্যাসের অণু বলা হয়। গ্যাসের অণুগুলো কেমন? দৃঢ় এবং ঘনকাকার। Gases are composed of minute particles which are called gas particles. They are rigid and spherical. গ্যাস মাত্রেই অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা দিয়ে তৈরি।
যে কণাকে গ্যাসের অণু বলা হয়, অণুগুলো ঘনকাকার বিশিষ্ট এবং দৃঢ়। Gases are composed of minute particles which are called gas particles. They are rigid and spherical. এই প্রথম কথা। দ্বিতীয় কথা, gas molecules are always moving in the straight path in different direction. গ্যাসের অণুগুলো প্রত্যেকেই সর্বদাই গতিশীল অবস্থায় থাকে। তারা বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিকে গতিশীল অবস্থায় থাকে। Gas molecules are always moving in different direction with different velocities. কেউ থেমে নেই, সকলেই মুভমেন্টের ওপর আছে, বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর তারা গতিশীল অবস্থায় রয়েছে। And during their motion, এই ধরনের মোশন থাকলে কি হয়? They collide with each other and against the wall of the containing vessel. এবং এইভাবে গতিশীল থাকার ফলে গ্যাসের অণুগুলোর নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং গ্যাসের অণুর সাথে গ্যাসকে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের দেওয়ালেরও সংঘর্ষ হয়। তাহলে গ্যাসের অণুগুলো সর্বদাই বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর গতিশীল থাকে। গ্যাসের অণুগুলো সর্বদাই বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর গতিশীল অবস্থায় থাকে এবং এই গতিশীল অবস্থায় থাকার কারণে গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ হয় এবং গ্যাসের অণুগুলির সাথে পাত্রের দেওয়ালের সংঘর্ষ হয়, মানে গ্যাসকে যে পাত্রে রাখা হয়েছে সেই দেওয়ালের সংঘর্ষ হয়। Gas molecules are always moving in the straight path and in course of their motion they collide with each other and also collide with the wall of the containing vessel. ঠিক আছে? তো গ্যাসের অণুগুলো এই যে পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, এখান থেকে গ্যাসের চাপের উদ্ভব হয়। তোমরা অবশ্যই চাপ তার সংজ্ঞা জানো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে গ্যাসের চাপ বলে, ফোর্স পার ইউনিট এরিয়া। এটাই হচ্ছে চাপ। গ্যাসের অণুগুলো যে পাত্রের দেওয়ালে গিয়ে কোলাইড করছে বা কলিশন ঘটাচ্ছে, কলিশন হচ্ছে, তার ফলে গ্যাস মলিকুলগুলো পাত্রের দেওয়ালে একটা ফোর্স এক্সার্ট করছে, একটা বল প্রয়োগ করছে। তো প্রতি ইউনিট এরিয়াতে যে ফোর্সটা সে এক্সার্ট করছে, দ্যাট ইজ দ্য প্রেসার অফ দি গ্যাস, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। বুঝতে পেরেছ? 3 নম্বর, এই যে সংঘর্ষ, গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ বা গ্যাসের অণুর সঙ্গে পাত্রের দেওয়ালের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। The collision among the gas molecule and collision of the gas molecule with the wall of the containing vessel is perfectly elastic. পূর্ণ স্থিতিস্থাপক। তুমি জানি না ফিজিক্সে তোমরা এটা পড়েছো কিনা, পড়ে থাকলে তো বুঝতেই পারবে কথাটা, পড়ে না থাকলে মাস্টারমশাইয়ের কাছে পড়বে। পারফেক্টলি ইলাস্টিক কলিশন মানে যাদের মধ্যে কলিশন হচ্ছে তাদের কোনো মোমেন্টাম মানে ভরবেগের পরিবর্তন হবে না। The collision among the gas molecule and the collision with the molecule and the wall of the vessel is perfectly elastic, so that there is no loss of momentum on impact. So that there is no loss of momentum on impact. গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে এবং গ্যাসের অণুর সঙ্গে পাত্রের দেওয়ালের যে সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষ হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষের কারণে, এই সংঘর্ষের জন্য বা এই সংঘর্ষের কারণে
অণুগুলির ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। গ্যাসের অণুগুলোর নিজেদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে বা গ্যাসের অণুর সঙ্গে পাত্রের দেওয়ালের যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষ হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাই এই সংঘর্ষের জন্য গ্যাসের অণুগুলির মধ্যে এবং গ্যাসের অণুগুলির সাথে পাত্রের দেওয়ালের যে সংঘর্ষ হয় তাতে কোনো ভরবেগের পরিবর্তন হয় না। 4 নম্বর, গ্যাসের অণুগুলির মধ্যে কোনরূপ পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। There is no force of attraction or repulsion among the gas molecule. গ্যাসের অণুগুলির মধ্যে কোনরূপ পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। There is no force of attraction between the gas molecule বা among the gas molecule. তাহলে কি হয়? গ্যাসের অণুগুলো মুক্ত এবং স্বাধীনভাবে ঘোরাঘুরি করে। মনে রেখো, এই কথাগুলো কিন্তু বিজ্ঞানীরা প্রপোজ করেছিলেন, ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে এই কথাগুলো দেখা গেছে ঠিক নয়। গ্যাসের অণুগুলোর মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করে, গ্যাসের অণুগুলো অত ফ্রিলি মুভ করতে পারে না এবং তার প্রভাব গিয়ে পড়ে গ্যাসের চাপের ওপরে। 5, gas molecules are point particle. Gas particles are point particle. গ্যাসের অণুগুলো বিন্দুর ন্যায়, বিন্দুবৎ। গ্যাস মলিকুলস আর পয়েন্ট পার্টিকল, গ্যাসের অণুগুলি বিন্দুর ন্যায়। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তাদের কোনো আয়তন আছে বলে ধরা হয় না, ধরে নেওয়া হয় তাদের আয়তনটা 0, নেগলেক্ট করা হয়, এতটাই ছোট। গ্যাস পার্টিকলস are considered as point particle, and it is think that এটা মনে করা হয় যে বাস্তবে এদের কোনো আয়তন নেই। এবং 6 নম্বর হচ্ছে, গ্যাসের অণুগুলির গতিবেগ পরম উষ্ণতার সমানুপাতিক। The velocity of the gas molecule is directly proportional to the absolute temperature. The velocity of the gas molecule is directly proportional to the absolute temperature. গ্যাসের অণুগুলোর গতিবেগ পরম উষ্ণতার সমানুপাতিক। এই ধারণাগুলো বিজ্ঞানীরা আমাদের দিলেন গ্যাসের গঠন সম্পর্কে এবং বললেন মৌল হোক বা যৌগ হোক, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু গ্যাসের মধ্যে থাকবে এবং এই সাধারণ বৈশিষ্ট্য থাকবার জন্যে গ্যাস মৌল হোক বা যৌগ হোক, বিকারক হোক বা বিক্রিয়াজাত পদার্থ হোক, সে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলবে। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি তো আগেই বলেছি যে এর মধ্যে কিছু কিছু জায়গা সংশোধন হয়েছে, যেমন গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এই জায়গাটা সংশোধন করা হয়েছে। আবার সংশোধন করা হয়েছে গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই বলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে আয়তন নেই বলে উপেক্ষা করলে চলবে না। অবশ্যই গ্যাসের অণুর কিছু আয়তন আছে, বিশেষ করে গ্যাসের সমস্ত অণুর আয়তন যদি যোগ করি তাহলে সেটাকে শূন্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। চাপ কম থাকলে তো আরোই চাপ বেশি হলে তো আরোই ধরে নেওয়ার কারণ নেই। চাপ বেশি হলে কি হয়? অণুগুলো একত্রিত হয়, তখন তার আয়তনকে নেগলেক্ট করা একেবারেই অনুচিত। এই সব ত্রুটিগুলো থাকার জন্যই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যেমন যেমন ভেবেছিলাম গ্যাসের আচরণ ঠিক তেমন তেমন হচ্ছে। এখন এই যে কথাটা বলা হলো, গ্যাসের অণুগুলি বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর গতিশীল অবস্থায় থাকে। ধরো 1 মোল নাইট্রোজেন গ্যাস তুমি কোনো একটা পাত্রের মধ্যে রেখেছো, তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাসে কতগুলো অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক
6.023 into 10 to the power 23 এতগুলো গ্যাসের অণু থাকবে। 6.023 into 10 to the power 23 সংখ্যক গ্যাসের অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের অণু থাকবে, তাই না? এরা বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিকে গতিশীল আছে। 100টা মলিকুল হয়তো 10 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, 150টা মলিকুল হয়তো 12 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, 200টা মলিকুল হয়তো 14 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে। এরকম যার যেমন গতিবেগ সে সেইভাবে যাচ্ছে এক এক গুচ্ছ। তো কেউ যদি তোমাকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো স্যার আপনি তো বলছেন যে এরকম গ্যাসের অণুগুলো বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর গতিশীল আছে, তা বলেন দেখি কার গতিবেগ কেমন? তা আমি তাকে বললাম, বেশ বাবা, তুমি একটা খাতা কলম এনে বসো, আমি একটু তোমাকে বলি যে কোন মলিকুল কত গতিবেগ নিয়ে যাচ্ছে। দিয়ে আমি লিস্ট দিতে শুরু করলাম। এই দেখো, এই 10টা মলিকুল 9 সেন্টিমিটার পার সেকেন্ড, এই 15টা মলিকুল 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এই সব ভেলোসিটি নিয়ে এক এক করে মুভ করছে। তখন এই যদি চলতে থাকে, 1 মোল আছে ধরো গ্যাস, এতগুলো অণু 6.023 into 10 to the power 23টা অণু আছে। তো এইভাবে আমরা হিসাব করছি, দেখা যাবে যে আমরা মরে গেলাম, আমাদের পরবর্তী জেনারেশন এলো, তারাও হিসাব চালিয়ে গেল। মানে জিনিসটা খুবই আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। সেই জন্য আমাদের সবসময় রিপ্রেজেন্টেটিভ ভ্যালু খুঁজতে হয়। এবং ভারতবর্ষে কত লোক গরিব বা সত্যি করে কত লোক বড় লোক, এই হিসাব করতে গিয়ে তো আমরা প্রতিটা মানুষের আয় বিচার বিবেচনা করি না, আমরা গড় আয় বা মাথা পিছু আয় বলে একটা বিচার করি, একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বিচার করা হয়। তো এখানে গ্যাসের গতিবেগ বার করার জন্য সেরকম রিপ্রেজেন্টেটিভ ভ্যালু কিছু নেওয়া হয়েছে। যেমন ধরো গড় গতিবেগ, একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগ, অ্যাভারেজ ভেলোসিটি। ধরো একটা পাত্রে তুমি কোনো একটা গ্যাস রেখেছো, এই একটা গ্যাস রেখেছো, এই গ্যাসের নাম্বার অফ মলিকুল হচ্ছে n। ঠিক আছে, n হচ্ছে মলিকুল, এটা অ্যাভোগাড্রো নাম্বার নয়, অন্য কোনো গ্যাস। এর মধ্যে n1টা মলিকুল, সে n1 মলিকুল moves with a velocity c1, moves with velocity c1. N2 molecules moves with velocity c2. And n3 number of molecule, n3 molecules moves with velocity c3, যেখানে n equal to n1 plus n2 plus n3। তাহলে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? ভি অ্যাভারেজ সমান n1 c1 plus n2 c2 plus n3 c3 divided by n1 plus n2 plus n3. This is average velocity. n1 c1 plus n2 c2 plus n3 c3 divided by n1 plus n2 plus n3. অসুবিধা হওয়ার কিছু কথা নয়, এটা সিম্পল অ্যারিথমেটিক। কিন্তু এই ফর্মুলাটা আমাদের খুব হ্যান্ডি নয় অঙ্ক করার ক্ষেত্রে। অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা কাজে লাগাই, বুঝলে, ভি অ্যাভারেজ সমান রুট ওভার
8RT বাই পাই এম। এই ফর্মুলাটা অন্য একটা উৎস থেকে বার করা হয়েছে, তোমরা উঁচু ক্লাসে উঠে সেটা বার করবে, কিন্তু ফর্মুলাটা এখন জেনে রাখা দরকার। এই ফর্মুলা থেকে অঙ্ক আসে। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন। এম হচ্ছে মলিকুলার ওয়েট বা টোটাল মাস। মলিকুলার ওয়েট বলাটা ঠিক না, টোটাল মাস অফ গ্যাস মলিকুল। টোটাল মাস অফ গ্যাস মলিকুল। গ্যাস মলিকুলের মোট ভর। এই ফর্মুলাটাই আবার একটু অন্য রকম করেও লেখা যায়। কিরকম তোমাদের দেখায়, ভি অ্যাভারেজ ইকুয়াল টু রুট ওভার 8kT বাই পাই এম। হিসাব করে দেখো দুটোর মধ্যে পার্থক্য কোথায়। এখানে আর, এখানে বসেছে কে। এখানে বড় হাতের এম, এখানে ছোট হাতের এম। কে কে বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান কনস্ট্যান্ট এ ইজ কল্ড বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে আর বাই n0। আর বাই n0, আরটা কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, n0 হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, আর m হচ্ছে মাস অফ ওয়ান গ্যাস মলিকুল। মাস অফ ওয়ান গ্যাস মলিকুল মানে এখনো গ্যাসের ভর। মাস অফ ওয়ান গ্যাস মলিকুল, এখনো গ্যাসের ভর। এইবার তুমি দেখো কে এর ভ্যালুটা বসিয়ে দিলেই তুমি এখানে পৌঁছে যাবে, সমান রুট ওভার 8RT বাই পাই ইন্টু n0 ইন্টু m। m হচ্ছে ওয়ান গ্যাস মলিকুলের ভর, আর n0 হচ্ছে টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল, মানে রুট ওভার 8RT বাই পাই m। তাহলে আলাদা কিছু ফরম্যাট না, তো ভি অ্যাভারেজ এই ফরম্যাটটা দিয়ে আমরা অঙ্ক কষে থাকি। ঠিক আছে, আরেকভাবে আরেকটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আমরা ব্যবহার করি, জানো, সেটাকে বলে গড় বর্গবেগের বর্গমূল। গড় বর্গবেগের বর্গমূল। ইংরেজি হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আরএমএস বলি আমরা, ভি আরএমএস, আর ফুল স্টপ এম ফুল স্টপ এস সমান কি, এইখান থেকে বলি n1 সংখ্যক অণু c1 গতিবেগ নিয়ে যাচ্ছে, n2 সংখ্যক অণু c2 গতিবেগ নিয়ে যাচ্ছে, n3 সংখ্যক অণু c3 গতিবেগ নিয়ে যাচ্ছে। তাহলে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। এই হচ্ছে ভি আরএমএস এর ফর্মুলা। কিন্তু আগের মতো আবারও বলি, এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্ক কষি না। অঙ্ক কষি গিয়ে ফর্মুলা দিয়ে সেটা এরকম, ভি আরএমএস ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম। আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার,
এম হচ্ছে টোটাল মাস, বা √3kT/m, কে সেই বোল্টজম্যান কনস্ট্যান্ট, তার মানে R/n0। বোঝা গেছে? আমরা দু ধরনের ভেলোসিটি দেখালাম, অ্যাভারেজ ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। আরো এক ধরনের রিপ্রেজেন্টেটিভ ভেলোসিটি গ্যাস মলিকুলের হয়, সে সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং আমরা যে বাস্তবে গ্যাসগুলোকে পাই দুনিয়াতে, সেগুলো আইডিয়াল বিহেভিয়ার থেকে কিভাবে ডেভিয়েট করে, অর্থাৎ আদর্শ গ্যাসের আচরণ থেকে তাদের বিচ্যুতি কিভাবে ঘটে, তার কারণ কি, সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।